সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি, কি করণীয়, কিভাবে এটাকে আসলে প্রিভেনশন করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরা জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁপানি ও বায়ু দূষণ রোগীদের ক্ষেত্রে আসলে কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথির পরিচয়। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার। তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BRB হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই হাঁপানি বলতে আসলে কি বোঝায়, বা শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি, এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্স কি এবং ডেফিনেশনটা আপনার কাছে একটু জানবো। আমরা চিন্তা করি হাঁপানি মানে হচ্ছে শ্বাসকষ্ট, ঠিক আছে? এইটা আসলে ব্যাপারটা তা না। হাঁপানি হচ্ছে যে আপনার নাক থেকে শুরু হবে, আপার এয়ারে লোয়ার এয়ারে সবগুলো একসাথে কভার করবে। অনেক পেশেন্ট দেখবেন যে একটু সিজন চেঞ্জ হলে বা একটু বৃষ্টিতে ভিজলে বা একটু ঠান্ডা পানি খাইলে, এসিতে গেলে বা একটু শীতের শুরুতেই হাঁচি হয়, ধুলাবালিতে গেলে একসাথে অনেকগুলো হাঁচি হয়। অনেকের দেখবেন যে এই নাক বন্ধ থাকে, বা মনে করেন মসজিদে গেলো বা কোনো একটা সেমিনারে গেলো, হঠাৎ করে যে গলা পরিষ্কার করতে থাকে, এরকম করে গলা পরিষ্কার করে, তো এইটাও কিন্তু হাঁপানির একটা পর্যায়ে পড়ে। অনেক সময় দেখবেন যে অনেকের হয়তো কাশি হইলো, কাশিটা সারতে একটু সময় লাগে, অন্যদের যেমন তাড়াতাড়ি সেরে যায়, তার হয়তো সারতে সময় লাগে। তো হাঁপানিটা শুরু হয় আসলে এইভাবে, ঠিক আছে? তো হাঁপানি বলতে মেইনলি যেটা আমরা বুঝি যে আপনাদের কাশি হবে, তার গলায় একটু বাঁশির মধ্যে শব্দ হবে, বুকটা ভারী ভারী লাগবে, তার শ্বাসকষ্ট হতে পারে। তো এগুলো যদি একের অধিক সিমটম থাকে তাহলে আমরা হাঁপানির দিকে যাব। এই সমস্যাগুলোকে কমানোর জন্য কি করণীয়? যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে বাচ্চাদের যে শ্বাসনালীটা এটা তো থাকে ছোট, সরু। আমাদের অ্যাডাল্টের যেমন বড় থাকে, তার একটা সরু থাকে। তো এক্ষেত্রে যদি তাদের একটু নর্মাল একটু ইনফেকশন হয়, বা যদি একটু ঠান্ডা বাতাসে যায়, যারা একটু হাইপার সেন্সিটিভ বলি আমরা, মানে যারা একটা অ্যাজমাটিক, তাদের কি হবে, একটু ঠান্ডা থেকে ঠান্ডা বাতাস যখন শ্বাসনালীতে যাবে, এটা শ্বাসনালীটা আরও সরু হয়ে যাবে, তখন এই বুকে বাঁশির মধ্যে শব্দ হবে, তার শ্বাসকষ্ট হবে, তার কাশি হবে, তার কষ্ট হবে। তো এইটা আমাদের আগে ডিফারেন্স করতে হবে তার একটা অ্যাজমা কিনা, হাঁপানি কিনা। যদি হাঁপানি হয় তাহলে চিকিৎসাটা এক ধরনের হবে, যদি হাঁপানি না হয় চিকিৎসা আরেক ধরনের হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে সেম জিনিস। বয়স্কের ক্ষেত্রে তাদের লাংটা একটু স্টিফ হয়ে যায়, তার যদি আগে থেকে কোনো শ্বাসকষ্ট থেকে থাকে, বা অনেক সময় তার যদি কোনো ধূমপানের হিস্ট্রি থাকে, বা সে কোনো এমন কোনো কাজ করে যেটাতে ধুলাবালি অনেক বেশি, তার লাংসটা আগে থেকে অনেক ক্ষতি হয়ে গেল, তো এগুলো যদি হয়ে থাকে আমাদের আগে চিন্তা করতে হবে তার কি আসলে হাঁপানি, না তার ব্রঙ্কাইটিস, না তার হার্টের সমস্যা। তো এগুলো আমাদের আগে থেকে ডায়াগনোস করে তারপরে আমাদের চিকিৎসা করতে হবে। আমাদেরকে চিকিৎসালয়ে গেলে তাহলে ইনশাআল্লাহ ওনারা ভালো থাকবে। অর্থাৎ হাঁপানি, ব্রঙ্কাইটিস দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন দু ধরনের সমস্যা। এটার মধ্যে ডিফারেন্সটা কি? এবং অনেকেই কিন্তু আসলে বিষয়টাকে একই রকম অসুখ মনে করে। এক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আসলে হাঁপানি যেটা অ্যাজমা বা হাঁপানি যেটা বলি, এটা আসলে নর্মালি 40 বছর আগে হবে, মানে বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের কম বয়স তাদের বেশি হবে। তাদের একটু খেয়াল রাখবেন যে তাদের হয়তো ফ্যামিলিতে কারো বাবা মা কারো হয়তো অ্যালার্জি সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে, যদি থাকে, মনে করেন বাবা মা যদি কারো অ্যালার্জি বা শ্বাসকষ্ট থাকে, ছেলে মেয়ে 2 জন হলে 1 জনের থাকবে, 4 জন হলে 2 জনের থাকবে। এটা হয় এখন হবে বা 10 বছর 20 বছর হবেই। তার মানে এটাকে বলা যায় যেটা কমপ্লিটলি মানে বংশগত একটা রোগ। সাথে তার কি থাকবে, তার হয়তো কোনো ফুড অ্যালার্জি থাকে বা ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, এবং তার এই সমস্যাটা কিন্তু সবসময় থাকবে না, একটা এক্সপোজার থাকবে। মনে করেন ওই যে বললাম ঠান্ডা পানি খাইলে, বা একটু এসিতে গেলে, বা একটু সিজন চেঞ্জ হলে, বা একটু বৃষ্টিতে ভিজলে, বা হয়তো কোনো ধুলাবালিতে গেলে তার এই সমস্যাটা হবে, বা একটু ভাইরাল ইনফেকশন হলে, ঠান্ডা লাগলে তার সমস্যাটা হবে। অন্য সময় কিন্তু সে একদম ভালো থাকবে। আর সিওপিডি যেটা বা ব্রঙ্কাইটিস যেটা, এটা সাধারণত একটু বয়স হলে হয়, 40-এর পরে হয়, যাদের একটু ধূমপান করে তাদের একটু বেশি হয়, তাদের সমস্যাটা কিন্তু সারা বছরই থাকবে, সে একদম সুস্থ থাকবে না। হয়তো 16 আনার জায়গায় 8 আনা ভালো, কিন্তু সমস্যা থাকবেই। হাঁপানির ক্ষেত্রে এটা এরকম না, ঠিক আছে? আর এটা আস্তে আস্তে চিকিৎসা নিলেও বাড়তেই থাকবে।
তো এটা জাস্ট বয়সের ডিফারেন্ট, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে স্মোকিং হিস্ট্রি, এই সবগুলো জিনিস মিলে আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এই যে আপনি বললেন যে হাঁপানি বা ব্রঙ্কাইটিসের সমস্যা যাদের রয়েছে ডে বাই ডে এটা আসলে ইনক্রিজ হতেই থাকে, তো এই ক্ষেত্রে এটাকে আসলে দমানোর জন্য বা ঔষধের মাধ্যমে আসলে কতটুকু কন্ট্রোল করা যায় বা কি কি আসলে বিষয় আছে যেগুলো মেনে চললে সবসময় এটা স্টেবল থাকবে? ধন্যবাদ। আসলে এটা নির্ভর করে যদি হাঁপানি হয়, ঠিক আছে, হাঁপানি বা অ্যাজমা রোগটা এটা কিন্তু একদম পুরো প্রিভেন্টেবল। হ্যাঁ, আপনি ইচ্ছা হলে কন্ট্রোল রাখতে পারবেন। আচ্ছা, অর্থাৎ কিউরেবল না, বাট নিয়ন্ত্রণ রাখতে পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে সবার আগে যেটা ইম্পর্টেন্ট যে আপনি অবশ্যই রেগুলার ওষুধ ইউজ করতে হবে। অনেক পেশেন্ট এই জিনিসটা বুঝতে চায় না, বা ওনারা আসলে অনেকের কথা, ডাক্তারের কথা বাদে অনেকের কথা শুনতে হয়তো ইনহেলারটা নিলে ইনহেলারটা বন্ধ করে দিতে চায়, বা যে ওষুধ আমরা বললাম এটা কন্টিনিউ করেন, তারপরে একটা পর্যায়ে ফলো আপে আসেন আমরা ওষুধটা আস্তে আস্তে ঠিক করে দিব, কিন্তু ওনারা দেখা যায় যখন একটু বেটার ফিল করে, একটু সুস্থ, ওষুধটা বন্ধ করে দেয়। তো এরকম যদি আপনার বারবার অ্যাটাক হয়, ঠিক আছে, তাহলে কী হবে, ফুসফুসটা কিন্তু আমাদের ফুসফুসটা 20-25 বছর পর্যন্ত আস্তে আস্তে ডেভেলপ করে, এরপর আর ফুসফুস আর স্বাভাবিক ডেভেলপ হয় না। তো এরকম যদি বাচ্চাদের ক্ষেত্রে মনে করেন 2 মাস 3 মাস পরে এরকম যদি ঘন ঘন ঠান্ডা লাগে, তার যদি অ্যান্টিবায়োটিক লাগে, তার যদি স্টেরয়েড লাগে, তার ফুসফুসটা হল্ট হয়ে যায়। মানে 25 বছরের যেরকম একটা অ্যাডাল্টের ফুসফুস হওয়া উচিত, যদি তার এরকম বারবার ইনফেকশন, তার কিন্তু ফুসফুসটা ওই লেভেলে পৌঁছায় না, তাহলে কি হয়, তার সারাটা জীবনে এই কষ্ট করে থাকতে হয়। একটু হাঁটলে হাঁপাই যাবে, তার স্বাভাবিক সে কাজকর্ম করতে পারে না, তার বন্ধুরা যেরকম স্বাভাবিক খেলাধুলা বা সুইমিং করতে পারে বা হাঁটাচলা করতে পারে, সেই কাজগুলো করতে পারে না। তো এই জন্য যেটা করতে হবে যে ফার্স্ট কথা হচ্ছে ওষুধটা রেগুলার ইউজ করতে হবে। যদি কোনো প্রফেশনে এমন কোনো কাজ থেকে থাকে যেটা ধুলাবালি, যেটা যেমন অকুপেশনাল অ্যাজমা বলে, এটা অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে সবচেয়ে যেটা বড় সমস্যা ধুলাবালি সমস্যা, এয়ার পলিউশন, বায়ু দূষণ। তো এটা থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায়, মাস্ক পরতে হবে, আমরা যে নেজাল স্প্রে বা ইনহেলার এগুলো রেগুলার ইউজ করতে হবে। যদি কারো কোনো ফুড অ্যালার্জি থাকে তার এটা একদমই খাওয়া যাবে না। তার বাসা বাড়ি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার ফ্যান, তার আপনার যদি এয়ার কুলার যে ফিল্টার থাকবে, এসি ফিল্টার, এটা রেগুলার পরিষ্কার করতে হবে। তো এরকম অনেকগুলো জিনিস যদি উনি মানতে পারেন এবং যদি রেগুলার ভ্যাকসিন নেন, তাহলে দেখুন একদম স্বাভাবিক সুস্থ লাইফ লিড করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, বা অনেক দর্শকরা আমাদের কাছে জানতে চায় যে যাদের হাঁপানির সমস্যা রয়েছে, ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে, তাদের কি সবসময় আসলে মাস্ক পরাটা আসলে ম্যান্ডেটরি কিনা, বা এটা আসলে কতটুকু তাকে প্রোটেক্ট করতে পারে? ধন্যবাদ। যদি আপনি খেয়াল করেন আমাদের দেশে বর্তমান অবস্থা, যেটা ঢাকা না দিল্লি, ঠিক আছে, মনে করেন যে দেখা যায় দিল্লি এবং ঢাকার মধ্যে কিন্তু ওঠানামা করে, যে বায়ু দূষণের কোন মাত্রাটা অনেক বেশি, ঠিক আছে। তো এবং যেহেতু আমরা জানি যে দূষণের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিংটা অনেক উপরেই আছে, 1 বা 2 থাকে, ওঠানামা করে। তো এই যে শ্বাস, মানে আমাদেরকে, আমি যখন মৃত্যুর আগ পর্যন্ত আমার কিন্তু শ্বাস নিতে হবে, শ্বাস নেওয়ার রাস্তা একটাই, নাক দিয়ে শ্বাস নেবেন, তাই তো। তো এই যে ধুলাবালিটা আমাদের নাক দিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, সাইনাসগুলো ব্লক হয়ে যাচ্ছে, নাকের মাংস বেড়ে যাচ্ছে, দেখবেন যে একটু কথা বলতে গেলে গলায় অস্বস্তি লাগে, নাক বন্ধ থাকে, হাঁচি হয়, সবসময় একটা মাথা ব্যথা চলে আসে, আপনার এই যে নাক দিয়ে পানি পড়তেই থাকে। তো এই সমস্যাগুলো কিন্তু প্রথম থেকে শুরু হয়। তো আপনি একটা সিম্পলভাবে যদি খেয়াল করেন, যদি আমাদের কোনো দরজা জানালা খোলা থাকে, ঘরটা যদি আপনি 2 দিন পরিষ্কার না করেন, কী হবে, একটা বাসার মধ্যে একটা ধুলাটা আস্তে পড়ে যায়। আচ্ছা, তো এটা কোনো কিছুই না, যা শুধু জানালা খোলা, এই জন্য আস্তে পড়তেছে, আর আপনি শ্বাসটা টেনে নিচ্ছেন অ্যাক্টিভভাবে। তো কতটুকু ধুলা আপনার শ্বাসনালীতে যাচ্ছে, তো এই যে ধুলাবালিগুলো যাচ্ছে, এগুলোই কিন্তু আপনার শ্বাসকষ্টটা বাড়াই দেবে, ফুসফুসটা ড্যামেজ করবে। এই করোনার যে 3-4 বছর গেল, অনেক রোগী কিন্তু শ্বাসকষ্টগুলো সবাই অনেক ভালো ছিল। কেন? কারণ তারা মাস্ক ইউজ করতো, ধুলাবালিটা আমাদের শ্বাসনালীতে কম যাইতো। এবং এটাকে কিন্তু আমরা মনে করি যে করোনার সময় আমরা যে মাস্ক ইউজ করেছি সেটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে না মনে করে কিন্তু অ্যাডভান্টেজ মনে করতে পারি। এবং এটা ওই সময় কিন্তু রোগীরা আমাদের কাছে অনেক কম আসতে হইতো, কারণ তারা অনেক বেটার ছিল। যাদের হাঁপানি বা ব্রঙ্কাইটিস রয়েছে বা অ্যাজমার প্রবলেম রয়েছে, তারা ইনহেলার নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু দ্বিমত পোষণ করে বা একটু ভীতি কাজ করে, তারা কিন্তু মেডিসিনটাকে গ্রহণ করতে চায়। এই বিষয়ে আপনার মতামতটা কি? ধন্যবাদ। আমি যদি একটা সিম্পল জিনিস বলি, যে আমরা যে ইনহেলারটা নিই, হ্যাঁ, এটা কিন্তু একদম মাইক্রোগ্রামে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে মনে করেন যে নর্মালি যে ওষুধ খাইতে হয়, ঠিক আছে, এইটা ইনহেলারের তুলনায় 40 থেকে 50 গুণ বেশি পরিমাণ ওষুধ খেতে হয়। আচ্ছা। আর আরেকটা জিনিস, মনে করেন আমি যখন একটা ওষুধ খাবো, এটা কি শুধু ফুসফুসে যাবে? তা কিন্তু না, আমার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় যাবে, তাই তো। শুধু ফুসফুসে কাজ হবে, অন্য সব জায়গায় কিন্তু এটা সাইড এফেক্ট হবে, তাই না? কারণ রক্তের মাধ্যমে তো পুরো শরীরে ছড়াবে, সব জায়গায় এটা সাইড এফেক্ট হবে, শুধু ফুসফুসে ওষুধের কাজ হবে। কিন্তু আপনি যদি ইনহেলার নেন, শুধু কিন্তু শ্বাসনালীতে যাবে, ফুসফুসে যাবে, অন্য কোথাও কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা বড় জিনিস, যে আমি যে ইনহেলারটা নিচ্ছি, এটার 80% আবার বের হয়ে যাচ্ছে শ্বাসের সাথে। এই যে শ্বাস নিলেও আবার তো শ্বাস ছেড়ে দিচ্ছি,
80% ওষুধ বের হয়ে যাচ্ছে, মাত্র 20% একদম মিনিমাম অ্যামাউন্ট ওষুধ আমার শ্বাসনালীতে যাচ্ছে এবং আমার কোনো কোথাও সরে যাচ্ছে না, সাইড এফেক্টটা অনেক কম হচ্ছে। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইনহেলার নেওয়াটা, ঠিক আছে। এটা সাইড ইফেক্ট অনেক কম, রোগী একদম সুস্থ থাকবে। কিন্তু অন্য মনে করেন অ্যান্টিবায়োটিক বলেন, স্টেরয়েড বলেন বা মুখে যদি ওষুধ খেতে যান, এটা সাইড ইফেক্ট অনেক বেশি হবে, টাকা অনেক বেশি লাগবে। স্যার, অনেক হাঁপানি বা অ্যাজমার রোগীরা তারা মনে করেন যে একবার যদি ইনহেলার ইউজ করা শুরু করে তাহলে সেটা সারা জীবন তাদেরকে কন্টিনিউ করতে হবে। সো এটার আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, নাকি এটা মিসকনসেপশন? অনেকেই মনে করে যে না, একবার ইউজ করা মানে সারা জীবন ইউজ করা, এই জন্য তারা শুরুই করতে চায় না। তো যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে 50% বাচ্চাদের কিন্তু যদি আর্লি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ওই অ্যাডাল্ট হওয়ার আগে মনে করেন 10 বছরের আগে বাচ্চারা পুরোপুরি সুস্থ হয়ে যায়। 50% বাচ্চা সুস্থ হয়ে যায়। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি তারা ঠিকভাবে চিকিৎসাটা নেয় তাহলে কিন্তু আপনার প্রায় 16% অ্যাডাল্ট তো একদম সুস্থ হয়ে যেতে পারে, তার সারা জীবন হয়তো ইনহেলার নাও লাগতে পারে। আর একটা বড় জিনিস যেটা আমরা ভুল করি, যে আমরা একবার যখন ইনহেলারটা দেই লেখা থাকে চলবে লেখা থাকে, হ্যাঁ, তো দেখা যায় রুগীরা ব্যাপারটা সারা জীবন, ব্যাপারটা তা না। অনেক রুগীর কিন্তু শুধু সিজনাল, যেটা বললাম, শুধু শীতকালেই ঠান্ডা কাছে সমস্যা হয়, সারা বছর ভালো থাকে। এক্ষেত্রে কিন্তু তারা শুধু শীতকালে ইনহেলারটা ইউজ করবেন, অন্য সময় কিন্তু ইউজ করা লাগবে না। আচ্ছা। আর যখন আমরা ইনহেলারটা দেই তখন দেখা যায় 5-6 মাস, 1 বছরের মধ্যে তার অ্যাজমাটা পুরোপুরি কন্ট্রোল স্টেজে চলে যায়। একবার যদি অ্যাজমা কন্ট্রোলে যায় তাহলে দেখবেন 5-7 বছর 10 বছর রুগী ভালো থাকে। অনেক রুগী কিন্তু আমাদেরকে বলে যে আমরা ছোটোবেলায় অ্যাজমা হয়েছিল, আমার এখন সমস্যা না, হয়তো 20-30 বছর আবার সমস্যাটা হয়েছে। তো ব্যাপারটা এরকম, যদি অ্যাজমা কন্ট্রোল থাকে আমরা কিন্তু ইনহেলারটা দ্রুত কমাই নিয়ে আসি, কমানোর একটা পর্যায়ে একদম মিনিমাম ডোজে লাগে, এবং যদি দেখি তাও ভালো আছে তাহলে আমরা ইনহেলারটা আমরা বন্ধ করতে পারি। তো ব্যাপারটা এরকম না যে একবার শুরু করলে সারা জীবন ইউজ করতে হবে, এটা নির্ভর করবে যে আমরা তার কোন সময় অ্যাজমাটা বেশি হয়, তার অন্য কী সমস্যা আছে, তার অ্যাজমা 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আমরা যে হিস্ট্রি নিব তাতে অ্যাজমাটা পুরোপুরি কন্ট্রোল আছে কিনা, সে স্বাভাবিক কাজগুলো করতে পারতেছেন, তার রাতে কোনো সমস্যা হয় কিনা, তার যে রিলেভার যেটা রেগুলার লাগে কিনা, এইগুলো হিস্ট্রি নিয়ে আমরা ইনহেলারটা কমাই দিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি যাদের হাঁপানি সমস্যা রয়েছে বা শ্বাসতন্ত্রের কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু ঘুমানোর সময় তাদের একটু অসুবিধা হয়, তারা ঘুমাতে পারে না, ঘুমটা খুব সাউন্ড স্লিপ হয় না। তো এই ক্ষেত্রে আসলে কি কি করণীয় ওষুধ গ্রহণ করার পাশাপাশি? নরমালি যেটা আমরা বলি নকচারাল অ্যাজমা বলি একটা, সাধারণত অ্যাজমাটা দেখবেন যে আর্লি মর্নিং শেষের দিকে অ্যাজমাটা বেড়ে যায়, ঠিক আছে। কারণ কি এই সময় আমাদের যে শরীরের যে রিদম, ওটা তো স্টেরয়েডের পরিমাণটা অনেক কম থাকে, যার কারণে আপনার দেখা যায় ওই সময়টাতে এই অ্যাজমাটা অনেক বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, রোগী ঘুমতে উঠে যায়। তো এটা অনেকগুলো কারণে নির্ভর করবে। ফার্স্ট যেটা অ্যাজমা হয়েছে, আপনি ইনহেলারটা ঠিকভাবে নিচ্ছেন কিনা, ওষুধ ঠিকভাবে মানতেছেন কিনা। 2 নম্বর দেখবেন যে ইদানিং যেটা হচ্ছে আমাদের তো আউটডোর অ্যাক্টিভিটি অনেক কম, আমরা খেলাধুলা করি না, আমরা সারাক্ষণ বাসায় থাকি বা বসে বসে অনেক কাজ করি, যার কারণে হচ্ছে কি আমাদের অনেকের ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাদের একটু দেখা যায় স্থূলতা একটা বড় কারণ, ঠিক আছে, তখন দেখা যায় যে পেট বেড়ে যাচ্ছে, যার কারণে ডায়াফ্রাম বা ফুসফুস ঠিকভাবে কাজ করতে পারে না, পেটের কারণে। অনেকের দেখবেন রাতেবেলা নাক ডাকে, ঠিক আছে। তো এই যে নাক ডাকার যাদের থাকবে অ্যাজমা, কিন্তু তাদের অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তার হঠাৎ করে দেখবেন যে এই যে শ্বাসকষ্ট হতে হতে একটা পর্যায়ে দম বন্ধ হয়ে যায়, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে আবার ঘুমা যায়, নাক ডাকে একটা দম বন্ধ হয়ে যায়। তো যাদের একটু একটা একটার সঙ্গে কানেক্টেড, অনেকের আবার দেখবেন যে রাতের বেলা বুক জ্বলে, তার কাশি হয়। তো যাদের একটু ফেটি হবে বা অনেক সময় যারা অ্যাজমার ওষুধগুলো খায় তাদের আমরা বলি জার্ড বলি, বুক জ্বলা রোগ বলে। তো এইটা যখন অ্যাসিডটা যখন আপনার পাকস্থলী থেকে শ্বাসনালীতে চলে আসবে তখন কিন্তু শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, তখন তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এক্ষেত্রে তারা হয়তো লং টাইম অ্যান্টি আলসারেন্ট যেগুলো, এগুলো খেতে হবে, ওজন কমাইতে হবে, এগুলো আমরা পরামর্শ দিই। অনেক রোগী দেখবেন রাতে বেলা শুইতে গেলেই তার কাশি হয়, মনে হয় দম বন্ধ হয়ে আসে, অ্যালার্জিক রাইনাইটিসের একটা সমস্যা আছে, নাকে পলিপ হয়, নাকের মাংস বেড়ে যায়, সাইনাসগুলো ব্লক হয়ে যায়, মাথা ব্যথা হয়। তো একটার সাথে একটা কানেক্টেড। আমি যখন অ্যাজমা চিকিৎসা করবো আমার সাথে সাথে দেখতে হবে তার কোনো স্থূলতা আছে কিনা, তার জার্ড আছে কিনা, তার অ্যালার্জিক রাইনাইটিস আছে কিনা, তার অন্য কোনো রোগ আছে কিনা যেটা কারণে অ্যাজমাটা বেড়ে যাচ্ছে। তো সবগুলো একসাথে চিকিৎসা করতে হবে। আচ্ছা, আমরা আরও একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে যে এই হাঁপানি রোগটাকে আরও কীভাবে কন্ট্রোল করা যায়, কী কী বিষয় আসলে মেনটেন করা উচিত সুস্থ থাকার জন্য। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। হাঁচি কাশির সমস্যা,
প্রচণ্ড মনে করেন একটা বাতাস হয় হঠাৎ হঠাৎ, আবার বাতাস চলে যায়, একটা গরম, এই গরম ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের প্রচুর একটা রোগ হওয়ার একটা চান্সেস থাকে। সেটা প্রথমেই থাকে হলো আমাদের হাঁচি কাশির সমস্যা। যখন আমরা এই হাঁচি কাশি থেকে বাঁচতে চাইবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এমন কোনো খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত যেটি আমাদের লাং প্রসারিত হতে হেল্প করবে, অক্সিজেন ব্রিদিংয়ে হেল্প করবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। শীতে আমাদের গা ম্যাজম্যাজ হওয়ার একটা খুব প্রবণতা থাকে, সেক্ষেত্রে কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি একটা খাবারের উপাদান বলছি, সেটা হলো সেলেনিয়াম জাতীয় খাবার। লাইক আপনি যদি একটু গার্লিক অথবা জিঞ্জার আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু এই যে হাঁচি কাশির সমস্যা এবং গা ম্যাজম্যাজে এই সমস্যাটা অনেক সমাধান হয়ে যাবে। গার্লিক আমরা কিন্তু সাধারণত কোনো একটা কারি তৈরি করতে গেলে আমরা কিন্তু রসুন দেই, কিন্তু আপনি যদি প্রতিদিন যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে একটু মুড়ি দিয়েও যদি আপনি এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস করেন তাহলেও কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। এছাড়া আসতে পারে কালো জিরা, একটু কালো জিরার ভর্তাটা যদি রসুন দিয়ে করে দেখেন খুবই টেস্টি এবং ইটস ভেরি গুড নিউট্রিয়েন্ট এবং আপনি কিন্তু অনেকটা হেলদি থাকবেন। এবং কালো জিরা যে গুড উপাদানগুলো আছে আপনার কিন্তু শরীর যে ব্যথা হওয়ার সুযোগটা, এই সুযোগটা আর পাবে না। সেই ক্ষেত্রে খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই রাখতে বলবো একটু গরম খাবার। এখন আমরা যারা আছি তারা অনেক ইগনোর করি যে গরম লাগে, এখন একটু গরম লাগে, সেক্ষেত্রে ঠাস করে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে ফেলি অথবা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেয়ে ফেলি। আমার সাজেশন থাকবে এই ঠান্ডা জাতীয় খাবার থেকে একটু বন্ধ রাখবেন, কেননা ঠান্ডা খাবারগুলো খেলে আপনার লাং যদি কোনো একটা ইনফেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনাকে অনেক কষ্ট দেবে পুরো উইন্টারে। যারা চা পছন্দ করেন তাদেরকে আমি বলবো চা যদি খেতেই চান তাহলে খেতে পারেন একটু র টি, গ্রিন টি, এগুলোতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনি কিন্তু অনেকটা হেল্প পাবেন। তাছাড়া যদি টোটাল মশলাটা চাটা খেতে পারেন অথবা জিঞ্জার, আমি যেটা বললাম প্রথমে আদা, এই আদাটা সরাসরি না খেয়ে আপনি যদি চায়ের সাথে করে খান, মানে আদা চা যেটা আমরা হয়তো রেগুলার খাই না, তাতে কিন্তু আপনি অনেকটা এই বডি এক হওয়া, গায়ে ব্যথা হওয়া থেকে অনেকটা রিমুভ পাবেন। আর যাদের হাঁচি কাশি আছে তাদের ক্ষেত্রে তো এইটি খুবই ভালো কাজ করে। আমি বলবো যে আপনারা প্রতিদিন খাবারের তালিকার ভিতরে কোনো রকম ফ্যাটি ফুডগুলো রাখবেন না। ফ্যাটি ফুডগুলো কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক লেস করতে হেল্প করে। সো সেই ক্ষেত্রে যারা হেলদি থাকতে চান, ন্যাচারাল খাবার খাবেন, ঠান্ডা খাবার খাবেন না এবং কিছু মেডিসিনাল ফুড খাদ্য তালিকা ইনক্লুড করবেন। তার মধ্যে আরেকটি লাস্ট খাবার হলো তুলসী পাতা, ভেরি এক্সেলেন্ট খাবার। আপনি চাইলে 1 চামচ তুলসী পাতার রস প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চা থেকে শুরু করে আমরা যারা বড়রা অ্যাডাল্টরা আছি তারাও কিন্তু এই হাঁচি কাশি থেকে অনেকটা রেহাই পাবো। স্যার, আপনি হাঁপানি বা অ্যাজমা সম্পর্কে এবং ব্রঙ্কাইটিস নিয়ে অনেক বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দিলেন। এখন আপনার কাছে একটু জানতে চাই যে বাচ্চাদের কাশি কি কখনো অ্যাজমাতে কনভার্ট হতে পারে কি না? বায়ু দূষণের যে মাত্রাটা এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, ঠিক আছে। ইদানিং অনেক পেশেন্টে আমাদের কাছে আসে যে এতগুলো ফাইল নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে, এতগুলো ফাইল নিয়ে আসে, প্রতি মাসেই তার ডাক্তার কাছে যাওয়া লাগতেছে, তাকে স্টেরয়েড দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অনেক সময় বাচ্চাদের হসপিটালে অ্যাডমিশনও লাগতেছে। এখন যেটা সমস্যা হয় যে বাচ্চাদের কিন্তু অ্যাজমা ডায়াগনোসিসটা আমরা খুব করতে চাই না। আমরা চিন্তা করি যে 6 বছরের পর্যন্ত এরকম হবে, এরপরে হয়তো অ্যাজমা ডায়াগনোসিস, ব্যাপারটা কিন্তু তা না। বাচ্চাদের যদি হাঁপানি হয় এবং যদি আমরা খুব তাড়াতাড়ি রোগটা ধরতে পারি তাহলে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। আদারওয়াইজ যেটা বলতেছিলাম যে 25 বছর পর্যন্ত যে বাচ্চা ফুসফুসটা ডেভেলপ করে এটা কিন্তু ডেভেলপ করবে না, তাকে সারা জীবন একদম ক্রিপেলড হয়ে বেঁচে থাকতে হবে। তো কখন আমরা বলবো বাচ্চাদের অ্যাজমা? যদি আপনার বছরে 3 বারের বেশি বাচ্চাদের কাশি হয়, বুকে বাঁশির মতো শব্দ হয় এবং শ্বাসকষ্ট হয়, একটা মনে করেন যে ঠান্ডা লাগার পর থেকে এই সমস্যাটা 10 দিনের বেশি থাকে, অথবা যদি বাচ্চার ফ্যামিলিতে কারো অ্যাজমা থাকে বা কারো আপনার অ্যালার্জি থাকে, অথবা যদি এগুলো হইলো না কিন্তু যদি মনে করেন যে কোনো ঠান্ডা কাশি হলো না কিন্তু বাচ্চা একটু খেলতে গেলো বা একটু হাসতে গেলো, তখন বাচ্চার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকে চাপ লাগবে, তো এই সমস্যাগুলো থাকে যদি, তাহলে আমরা চিন্তা করবো যে বাচ্চার অ্যাজমা আছে কিনা। তাহলে আমরা ইলানিং পরীক্ষা করে যদি আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করি তাহলে দেখবেন যে আপনার বাচ্চা খুব সুস্থ অবস্থায় বাকি জীবন থাকতে পারবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হাঁপানি নিয়ে এত বিস্তারিতভাবে বলার জন্য। আমরা যতটুকু আসলে আলোচনা থেকে বুঝলাম যে শুধুমাত্র ঔষধ গ্রহণ নয়, যথাযথভাবে যথাসময়ে ট্রিটমেন্ট করা এবং সেই সাথে ইনহেলার ইউজের কথা আপনি বললেন এবং কিছু মেনটেনেন্সের কথা বললেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের হাঁপানির রিলেটেড প্রবলেম রয়েছে তারা অনেকটাই উপকৃত হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখটা তো খুব সফট, নরম,
বডির আর কোনো অঙ্গ কিন্তু এমন না যে নরম কিন্তু বাইরে খোলা, ভিতরে অনেক অর্গান আছে নরম, কিন্তু বাইরে দিয়ে এটা কভার থাকে, কিন্তু চোখটা ওপেন। যেহেতু আমাকে দেখতে হবে সেই জন্য এটা ওপেনই আছে। তো এখন সমস্যা যেটা হয় যে খুব সহজে কিন্তু চোখে যে কোনো বস্তু এসে পড়তে পারে। ডেইলি কাজ করার সময়, খেলাধুলা করার সময়, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময়, যে কোনো সময় স্কোপটা থাকে। যেরকম শিশুরা খেলতেছে, একটা পেন্সিল অথবা যে কম্পাস এগুলো নিয়ে খেলতেছে, কাজ করতেছে, এটা টান দিল, হঠাৎ করে লেগে গেল। অথবা ওই সে ল্যাদ মেশিনে কাজ করতেছে, হাতের বাডলটা করতেছে, দেখলো তার পাথরে কোনা এসে, অথবা একটা ইটের পার্টিকেল। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।